জি 24 ঘন্টায় জ্যাক হলওয়াল স্টুডিও থেকে আমি সব্যসাচী শুরু করছি স্পেশাল 24। ধরুন যুদ্ধের সাইরেন বাজছে, সুপ্রিম কমান্ডারের নির্দেশে রেড বাটন টেপা হল, লক্ষ্য হাজার হাজার কিলোমিটার দূরে শত্রু ঘাঁটি ধ্বংস করা। কিন্তু দেখা গেল মিসাইল নড়লই না লঞ্চ প্যাড থেকে, কারণ ফুয়েল ট্যাঙ্কে যেখানে জ্বালানি ভরা আছে সেখানে জ্বালানি নেই, জল আছে, জল। আগে হ্যাঁ, এই হালই নাকি হয়েছিল চীনের। পিএলের বেশ কিছু মিসাইলের জ্বালানির পরিবর্তে জল ভরে রাখা হয়েছে বলে একাধিক রিপোর্টে দাবি। কারণ চীনা সেনার অন্দরে এখন রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ঢুকে পড়েছে। আর এ কারণেই লাল ফৌজের ইতিহাসে গত কয়েক দশকের মধ্যে সবথেকে বড় শুদ্ধিকরণ অভিযান চলছে। চীনা প্রেসিডেন্ট সি জিনপিং নিজে নজর রেখেছেন। চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান ঝ্যাং ইউশিয়াকে সরানো হয়েছে। আমেরিকার কাছে তিনি নাকি তথ্য পাচার করেছেন। কয়েক হাজার সেনাকর্তাকে সরিয়ে দেওয়া হয়েছে। মানে চীনা সেনার কার্যত লেজে গোবরে দশা। এখানে প্রশ্ন ওঠে, এই যে চীনের বিশাল শক্তির লম্ফ ঝম্প, এত শক্তিশালী চীন, এসব সত্যি তো? আজ স্পেশাল 24-এর সেই খোঁজটাই নেই, বরং কেমন চীনা জুজুর হাল দেখাবো আজ স্পেশাল 24-এ। আমেরিকা, রাশিয়া আর তারপরেই চীন। কোনো কোনো ক্ষেত্রে রাশিয়ারও ওপরে চীন। গোটা বিশ্বে সামরিক ক্ষমতায় এটাই চীনের র্যাঙ্কিং। চীনের বিশাল ক্ষমতা নিয়ে চর্চা হয় বিস্তর। চীনের অদ্ভুত অদ্ভুত সব অস্ত্রশস্ত্র নিয়ে সোশ্যাল মিডিয়া বিস্তর হইচই হয়। ড্রাগনের ফোঁস প্রায় বছরভর চলে, এটা তো বলাই যায়। কিন্তু ড্রাগনের শুধুই ফোঁসই আছে, নাকি আগুন টাগুন বেরোয় সব ড্রাগনের নিঃশ্বাসে? আদৌ তেজ আছে চীনা ড্রাগনের? চীনের সব অস্ত্রশস্ত্রের একটু খোঁজ খবর দিয়ে আপনাদের শুরুতে কি হাল তাদের দেখুন। অস্ত্রের বাজারে আমেরিকা রাশিয়ার অস্ত্রেরই মূলত রমরমা। ইউরোপ রয়েছে বটে, তবে তারপরেই বাজার দখল করে ফেলেছে চীন। বিশ্বের 4th আর্মস এক্সপোর্টার। বিশ্বের অন্তত 45 থেকে 50টা দেশে চীনের মিলিটারি হার্ডওয়্যার সাপ্লাই হয়। তার মধ্যে চীনা অস্ত্রের সব থেকে বড় ক্রেতা পাকিস্তান। চীনের রফতানির 60 থেকে 80% অস্ত্রই পাকিস্তানে যায়। চীনের J-10C, JF-17 যুদ্ধ বিমান ব্যবহার করে পাকিস্তান। বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ডও বড় ক্রেতা। আফ্রিকার বেশ কয়েকটা দেশে চীনা অস্ত্র যায়। সৌদি আর ইউএইও আগে চীনা সেই গান ব্যারেল নিজেই ফেটে গিয়েছিল। একাধিক থাই সেনাই তাতে জখম হন। এভাবে চীনের টাইপ 69 ট্যাঙ্ক কিনে ঠকেছিল থাইল্যান্ড। VT-4 চীনা ট্যাঙ্ক নিয়েও নাকানি চোবানি দশা থাই সেনার।
আমেরিকা বা ফ্রান্সের কাছ থেকে অস্ত্র কেনার পর মেইনটেন্যান্স সাপোর্টের একটা বড় অপশন থাকে। অভিযোগ, চীনের কাছ থেকে ওই সাপোর্ট পাওয়া যায় না। তবে সাফল্য নেই তাও নয়। উত্তর আফ্রিকার মধ্যপ্রাচ্যের একাধিক দেশ চীনের ড্রোন ব্যবহার করে সাফল্য পেয়েছে। 2022-এ হাউথিদের ড্রোন, চীনা ড্রোন সাইলেন্ট হান্টার দিয়ে ধ্বংস করেছিল সৌদি আরব। যদিও প্রচণ্ড মরুভূমির গরমে ওই সাইলেন্ট হান্টারও অকাজের প্রমাণ হয়েছে অনেকবার। আসলে যারা বিদেশি দামি অস্ত্র কিনতে পারে না তারাই সস্তার চীনা অস্ত্রের দিকে ঝোঁকে, যেগুলো কাজ চলে যাওয়ার মতো হাই প্রোফাইল যুদ্ধে যা গোত্তা খেয়ে পড়ে। চীন নিজে শেষ কবে যুদ্ধে নেমেছে তা হিসেব করতে হবে। গালওয়ানে হাতে মার খেয়ে নিজেদের সেনার মৃত্যুর সংখ্যা নিয়ে এখনও ঢোক গেলে বেজিং, আর চীনা মালের এই দশা। প্রশ্ন তো উঠবেই, চীন কি স্রেফ কাগুজে বাঘ? চীন জুজু দেখিয়ে কি যাবতীয় হম্বিতম্বি? ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। তাহলে বুঝলেন, ওই চীনা মালগুলো ভিডিওতেই বেশ ভালো লাগে দেখতে, মাঠে ঘাটে কতটা কাজের তা নিয়ে সন্দেহ আছে। আর এবার যুদ্ধের কথায় আসা যাক। আমাদের কংগ্রেস সরকার অবশ্যই 62-র যুদ্ধে মুখ পুড়িয়েছিল, সে ব্যাখ্যায় আমি পরে আসছি। কিন্তু এর বাইরে চীনা সেনার সাকসেস রেট কীরকম? দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান চীনকে প্রায় গিলে নিচ্ছিল। পরমাণু বোমার হামলায় জেরবার জাপান পরে শান্ত হয়ে যায়। 1949 সাল থেকে যদি চীনের যুদ্ধ ধরি, তাহলে কিন্তু প্রশ্নের মুখে পড়তে হবে চীনা সেনাকে। 1945 থেকে 49 সালের মধ্যে চীনে দুর্দান্ত গৃহযুদ্ধ চলেছিল। চীনের সেনা এই কাজ সামলাতে ভালো পারে। নিজের দেশের মানুষকে মেরে ধরে মাথা নুইয়ে রাখতে চীন এক্সপার্ট। ঘরোয়া যুদ্ধে তাই চীনের সেনার কলার বেশ উঁচু। 1950 থেকে 53 দুই কোরিয়ার যুদ্ধ। উত্তর কোরিয়াকে চীন ও সোভিয়েত ইউনিয়ন সমর্থন করে, দক্ষিণ কোরিয়াকে আমেরিকা, পাশে ছিল রাষ্ট্রসংঘ। চীনের সেনা ভালো পারফর্ম করেছিল বটে, কিন্তু দিনের শেষে যুদ্ধ অমীমাংসিত। যে যার সীমান্ত সে তাই বজায় রাখে। চীন সেটাকেই অবশ্য ফুলিয়ে ফাঁপিয়ে জাহির করতে থাকে। 62 যুদ্ধে বড় সাফল্য পায় চীনের সেনা। ভারতের বিস্তীর্ণ অংশ দখল করে নিতে পারে চীন। ভারতের রাজনৈতিক নেতৃত্বের চূড়ান্ত ব্যর্থতায় অসহায় হয়ে পড়েছিল ভারতীয় সেনা। একজন ভারতীয় সেনাকে 10 জন চীনা সেনাকে টক্কর দিতে হয়েছিল। ভারতের 1300-র বেশি সেনা শহীদ হন, চীনের 830-এর কিছু বেশি। 69 সালে সোভিয়েতের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়ে চীন। ঠান্ডা যুদ্ধের আবহে আমেরিকার নৈতিক সমর্থন পায় চীনা সেনা। যুদ্ধ অমীমাংসিত থাকে। জেনবাও দ্বীপের দখল নিয়ে অশান্তি, পরে ভালো সম্পর্কের খাতিরে সোভিয়েত চীনকে সেদিন ছেড়েও দেয়। কিন্তু 1969-এর সামান্য ভিয়েতনামকে টাইট দিতে গিয়ে নাকানি চোবানি খেতে হয়েছিল চীনকে। যুদ্ধে ভিয়েতনামের অনেক ক্ষতি করেছিল চীন ঠিকই, কিন্তু চীনা সেনাদের মৃত্যু মিছিল ছিল অনেকটাই। পরে সেনা প্রত্যাহার করে নেয় চীন। 62 সাল ছাড়া সরাসরি যুদ্ধে চীন সহজে কোথাও একতরফা জয় পায়নি। সে কারণেই 80-র দশকের পর থেকে চীন সরাসরি যুদ্ধ এড়িয়ে সালামি স্লাইসিংয়ের পথ নেয়, ছোট ছোট করে একটু একটু করে এলাকা দখলের পদ্ধতি। অথচ 62 যুদ্ধ থেকে শিক্ষা নিয়ে ভারত নিজেকে শক্তিশালী করেছে আরো। তারই ফলে সরাসরি যুদ্ধ না হলেও একাধিক সংঘাতে চীনকে উচিত শিক্ষা দিয়েছে ভারত। 1967 সালে সিকিমের নাথুলাতে যুদ্ধে জড়ায় ভারত আর চীন। ভারতের 88 জন সেনা শহীদ হন, চীনের 300-র বেশি সেনার মৃত্যু হয়। 1 ইঞ্চিও জমি চীনকে দখল করতে দেয়নি ভারত। চীন আজও সেই মুখ পোড়ানোর ইতিহাস হজম করে। 1986-87 সালে অরুণাচলে সান্তরংচু উপত্যকা দখল নিয়ে সংঘর্ষ বাধে। উপত্যকার শুরুতে আচমকা দখল করে নেয় চীন। ভারত পাল্টা শুরু করে অপারেশন ফ্যালকন। উঁচু পাহাড়ে গোটা ব্রিগেডকে এয়ারলিফট করেছিল ভারতীয় সেনা। চীনকে ঘিরে ধরে বেধড়ক মার দেওয়া হয়েছিল। পাহাড়ি যুদ্ধে তখন থেকেই ভারতকে সন্ধে চলে চীন। 2020-র গালওয়ান হাতাহাতিতে ঠিক কতজন চীনের সেনার যে মৃত্যু হয়েছিল তা আজও প্রকাশ করতে ঢোক গেলে বেজিং।
80 দশকের পর 2020 গালওয়ান, তাও সেখানে হাতাহাতি। অর্থাৎ চীনের এই প্রজন্মের সেনা হাতে গরম যুদ্ধের মুখ দেখেনি। আর ভারতীয় সেনা এতদিন নাগারে সামলে আসছে পাকিস্তানকে, মায়ানমারে চলেছে একাধিক অপারেশন। তাই জুজু দেখিয়ে কাজ চালায় চীনা সেনা। মুখেই হম্বিতম্বি, কবজির জোর কত তা নিয়ে প্রশ্ন আছে বই কি। সে কারণেই তাইওয়ান নিয়ে ফোঁস করে ড্রাগন, তাইওয়ান দখল করা গেল না আজও। সে কারণেই ভারতকে নিজের শিবিরে টানার মরিয়া প্রয়াস চালায় বেইজিং। ভারতের বিরুদ্ধে সুর চড়িয়ে একতরফা গলাবাজি করা যায় না আজও। কিন্তু তবু ৬২ যুদ্ধের অপমান এখনো বুকে বাজে ভারতের। নেতৃত্বের সিদ্ধান্তহীনতা সেনা শক্তিতেও যে কতটা প্রভাব ফেলতে পারে, ৬২ যুদ্ধ তার জলজান্ত কেস স্টাডি। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। এই যে ৬২ যুদ্ধের কথা বারবার ঘুরে ফিরে আসছে, ৬২ যুদ্ধের হার আমাদের কাছে বড়সড় শিক্ষা। আজ মাউন্টেন ওয়ারফেয়ারে ভারত বিশ্বের ১লা নম্বর শক্তিশালী দেশ। পৃথিবীর যে কোনো শক্তির ক্ষমতা নেই পাহাড়ি যুদ্ধে ভারতকে হারায়, এটা মানে আমেরিকাও। কিন্তু ওই রাজনৈতিক নেতাদের সিদ্ধান্তহীনতা যে যুদ্ধে কতটা প্রভাব ফেলে, এই ৬২ যুদ্ধ তার জলজান্ত প্রভাব। আমরা অনেকটা আনপ্রিপেয়ার ছিলাম, অপ্রস্তুত ছিলাম। পণ্ডিত জওহরলাল নেহেরু এটা বিশ্বাসই করতে পারেননি যে চীন আমাদের শেষ পর্যন্ত আক্রমণ করতে পারে। চীনের যে আগ্রাসী মনোভাব সেটা বুঝতে ভারতীয় নেতৃত্বের কোথাও ব্যর্থতা ছিল। দ্বিতীয়ত যেটা বড় সমস্যা ছিল যে চীন যে সমস্ত এলাকায় আক্রমণ করেছিল, সেটা ভারতের উত্তর পূর্বাঞ্চল বলুন, উত্তরাখণ্ড হিমাচল সংলগ্ন এলাকা বলুন, সেগুলো অত্যন্ত দুর্গম ছিল। আজকে যখন বলিউড 1962 যুদ্ধ নিয়ে বিভিন্ন সিনেমা বানাচ্ছে, তাতেও দেখা যাবে যে অনেক জায়গাতেই আমরা লজিস্টিক্যালি মালপত্র পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, সামরিক সরঞ্জাম পৌঁছে দেওয়ার ক্ষেত্রে সফল হইনি, যার পরিণামে চীন ওই যুদ্ধে অনেকটাই এগিয়ে গিয়েছে। আর আজ অন্য ভারত, পাহাড়ি যুদ্ধে যে ভারতকে ডরায় গোটা বিশ্ব। চীন মাঝে মধ্যে অ্যাডভেঞ্চারের চেষ্টা করে বটে, কিন্তু তাতে খুব একটা সুবিধা হয়েছে বলে তো জানা নেই। দেখুন, একথা ঠিক, খাতায় কলমে চীন আমাদের থেকে অনেকটা শক্তিশালী। চীনের সামরিক বাজেট বেশি, সেনা বেশি, সেনা সরঞ্জাম বেশি, সেনা টেকনোলজি বেশি, অনেক এগিয়ে চীন। কিন্তু তাও এক্সপার্টরা মনে করেন দুই মহাদৈত্য যদি যুদ্ধ করে তাহলে একতরফা বলে কিছু হবে না, বরং টেকনিক্যালি ভারত অনেকটা সুবিধাজনক জায়গায়। টেকনিক্যালি কারণ সেটা বোঝাবো। এবং যে প্রশ্ন বারবার তুলছি, কোথাও গিয়ে চীনা অস্ত্র কতটা কার্যকর তা নিয়েও তো প্রশ্ন আছে। এই যে বিশাল সেনা সম্ভার, বিশাল অস্ত্র সম্ভার, সময়ে কাজে লাগবে তো?
পাহাড় যুদ্ধে গোটা বিশ্ব কুর্নিশ করে ভারতকে। সেই জায়গায় চীন খুব একটা সুবিধা করে উঠতে পারেনি এখনো। চীন মূলত তিব্বত মালভূমি থেকে সেনা অপারেট করে, পুরোদমে সেনা শক্তি ব্যবহারে, পরিবেশ যেখানে অনেক বাধা। কিন্তু ভারতের এয়ারবেস সমতলে থেকে কাজ করে বলে যুদ্ধে পুরোদমে শক্তি ব্যবহার করতে পারে সেনা। তাছাড়া ভারতের চেকপয়েন্ট চীনা চেকপয়েন্টের থেকে উঁচুতে থাকায় নজরদারিতে এখন ভারত সুবিধাজনক জায়গায়। এটা ঠিক যে চাইনিজ এয়ারফোর্স অর্থাৎ চীনের বিমান বাহিনী বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিমান বাহিনী। তাদের কাছে প্রায় 3700 যুদ্ধ বিমান আছে, আমাদের তুলনায় অনেক কম, 2000-এর কাছাকাছি। কিন্তু আমাদের যেখানে হাইট বেশি, অর্থাৎ উচ্চ এলাকায় আমাদের যুদ্ধ করার যা ক্ষমতা, সেটা চীনের চাইতে অনেক ভালো। গালওয়ান সংকটের সময় দেখা গিয়েছিল যে চীন কিন্তু সংঘর্ষকে এগিয়ে নিয়ে যেতে খুব একটা উৎসাহী নয়। তার কারণ আবারও বলছি, চীনের কাছে হয়তো বৃহত্তম সেনাবাহিনী আছে, দ্বিতীয় বৃহত্তম বিমান বাহিনী আছে, কিন্তু তারা কতটা যোগ্য সে নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। এই যোগ্যতার প্রমাণ ভারতীয় সেনা একাধিক ক্ষেত্রে দেখিয়েছে। চীনা সেনা তা দেখানোর সুযোগ পায়নি। উল্টে স্বৈরাচারী সরকারের আমলে তাদের মনোবল এখন তলানিতে। সেক্ষেত্রে পুরোদস্তুর যুদ্ধে বিশ্বের দ্বিতীয় কোনো দেশ চীনের পাশে দাঁড়াবে কিনা সন্দেহ। অথচ ভারত এই ক্ষেত্রে এগিয়ে। রাশিয়া বা আমেরিকা কেউই ভারতের বিরুদ্ধে অন্তত যাবে না। তার উপর চীনা অস্ত্রের ঝনঝনানি সার, তা কতটা কাজে তা নিয়ে বিস্তর প্রশ্ন। ভুলে গেলে চলবে না যে অপারেশন সিন্দুরের সময় চীনে তৈরি বিভিন্ন যুদ্ধাস্ত্র পাকিস্তান ব্যবহার করেছিল, তাতে খুব একটা লাভ হয়নি। শেষ পর্যন্ত কিন্তু পাকিস্তান বাঁচে তুরস্কের তৈরি ড্রোন ব্যবহার করে। অর্থাৎ চীনা অস্ত্র বা চীনা বিমান বাহিনীর ব্যবহৃত যেসব বিমান, সেগুলো খুব উচ্চ মানের নয়। যদিও চীন দাবি করে তাদের কাছে 5th জেনারেশন যুদ্ধ বিমান আছে, অর্থাৎ আমেরিকার মতোই, কিন্তু আসলে চীন কতটা দক্ষ সেই নিয়ে সকলের সংশয় আছে। চীনের সঙ্গে সীমান্ত সংঘাতের বেশিরভাগ ক্ষেত্রই পাহাড়ি এলাকায়। পাহাড়ি যুদ্ধে ভারতীয় সেনাই এখন শেষ কথা। এখন যুদ্ধ হলে, বিশেষ করে যদি সেটা হাই অল্টিটিউড ওয়ার হয়, তাহলে কিন্তু চীনের জন্য খুব সুবিধাজনক ব্যাপার নয়। আমি মনে করিয়ে দিই, চীন কিন্তু 1979 সালে ভিয়েতনামের কাছে যুদ্ধে পর্যুদস্ত হয়েছিল। অন্যদিকে দেখুন, হাই অল্টিটিউড ওয়ারফেয়ারে আমরা কিন্তু পাকিস্তানকে কার্গিল যুদ্ধে একেবারে বলে বলে গোল দিয়েছিলাম। ফলে ভারতীয় সেনাবাহিনী, ভারতীয় বিমান বাহিনীর হাই অল্টিটিউড ওয়ারফেয়ারে যে দক্ষতা রয়েছে, সেটার সঙ্গে পাল্লা দেওয়া চীনের পক্ষে যথেষ্ট মুশকিল। ফলে দুই পারমাণবিক শক্তি হয়তো পুরোদস্তুর যুদ্ধে জড়াবে না, কিন্তু ভারতীয় নেতৃত্বকেও এবার আকসাই চীন ফিরিয়ে আনার ক্ষেত্রে অন্তত জোর দিতেই হবে। যদি আমেরিকা বিরোধী অক্ষে চীন ভারতকে চায়, ভারতের এলাকা দখল না ছাড়লে বন্ধুত্ব আর বিশ্বাস কি আদৌ সম্ভব? ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। এখন যদি সরাসরি আপনাকে প্রশ্ন করি, চীনকে আদৌ কি বিশ্বাস করা যায়? কেউ বিশ্বাস করবেন? এই এত বন্ধু বন্ধু ভাব, নিঃসন্দেহে আপনি বলবেন না, করব না। চীন আসলে একটা মুখোশ পরা দেশ, নামে বন্ধু কিন্তু আদতে একটা বিশ্বাসঘাতক। 65 সালে যুদ্ধ, আকসাই চীন, দলাই লামা, গালওয়ান, প্যাংগং লেক, ডোকালাম, কত কত আছে সংঘাত। এই চীনই আবার ভারতকে বন্ধুত্বের বার্তা দিয়ে বাংলাদেশ আর পাকিস্তানকে পিছন থেকে ভারত বিরোধিতায় তো সাহায্য করছে। সেই চীনের বুকে এখন চিন চিন করছে। শুরুতেই যেটা বলছিলাম সেটা এবারে শেষে দেখায়। কেন জানেন? ওই যে বলে না, সাপুরে নাকি সাপের কামড়েই মারা যায়। বিশ্বাসঘাতকতা যার জিনে, সেই চীনের অন্দরেই বিশ্বাসঘাতকতার বীজ বোনা হয়েছে। এমন জায়গায় বিশ্বাসঘাতকতা যে কোনো দিন যুদ্ধ বাঁধলে হয়তো যুদ্ধ না করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে। এবং কিছুদিন আগে তো হইচই হয়ে গেল, চীনে নাকি সেনা অভ্যুত্থানের চেষ্টা হচ্ছে, তা কড়া হাতে দমন করেছেন জিনপিং। তারপরেও অদ্ভুত অদ্ভুত সব রিপোর্ট সামনে আসতে দেখুন। শত্রুপক্ষের ধ্বংসের মিসাইলে জ্বালানির বদলে ভরা জল। চীনের সঙ্গে এত বড় গাদ্দারি করলো কে? চীন একটি মুখোশধারী দেশ। চীনকে বিশ্বাস করে না কেউ। চীনকে বিশ্বাস মানে বিশ্বাসঘাতকতা। আর এবার চীন নিজেই বিশ্বাসঘাতকতার শিকার। যুদ্ধের সাইরেন বাজছে। সুপ্রিম কমান্ডারের নির্দেশে টেপা হলো রেড বাটন। লক্ষ্য হাজার হাজার কিলোমিটার দূরের শত্রু ঘাঁটি ধ্বংস করা। কিন্তু দেখা গেল মিসাইল নড়লই না লঞ্চ প্যাড থেকে, কারণ ফুয়েল ট্যাঙ্কের জ্বালানির বদলে ভরা রয়েছে জল। এই তথ্য কে সামনে এনেছে জানেন? চীনের পরম শত্রু আমেরিকা।
আমেরিকার গোয়েন্দা রিপোর্টে দাবি চীনের শিনজিয়াং এবং গানসু প্রদেশে পারমাণবিক মিসাইলের সাইলোর ঢাকনায় বড়সড় যান্ত্রিক ত্রুটি। ঢাকনাগুলি এমনভাবে তৈরি যে যুদ্ধের সময় সেগুলি দ্রুত খোলা অসম্ভব, অর্থাৎ কোটি কোটি ডলারের চীনা মিসাইল কার্যত অকেজ। পিএলের বেশ কিছু মিসাইলে জ্বালানির পরিবর্তে জল ভরে রাখা হয়েছে। দুর্নীতির অভিযোগ সরাসরি চীনের পিএলএ রকেট ফোর্সের বিরুদ্ধে। এই রকেট ফোর্সই চীনের পারমাণবিক অস্ত্র ভান্ডার নিয়ন্ত্রণ করে। পিএলএর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার অর্থ চীনের সুরক্ষার ভিতটাই নড়বড়ে হয়ে যাওয়া। আর এই তথ্য সামনে আসতেই বেজিংয়ে যেন ভূমিকম্প। লাল ফৌজের ইতিহাসে গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় শুদ্ধিকরণ অভিযান শুরু করেছে চীনা প্রেসিডেন্ট। একবিংশ শতাব্দীতে বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনী চীনের পিপলস লিবারেশন আর্মি বা পিএলএ, সেখানেই এত বড় দুর্নীতির অভিযোগ। সদ্য বড় আঘাত পেয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আমেরিকার কাছে চীনের গোপন পারমাণবিক তথ্য পাচারের অভিযোগে ঝ্যাং ইউশিয়ার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে চীনা সরকার। বিপুল দুর্নীতির অভিযোগ ওঠায় ঝ্যাংয়ের বিরুদ্ধে ইতিমধ্যেই তাকে সব পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। কে এই ঝ্যাং ইউশিয়া জানেন? ঝ্যাং ইউশিয়া চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের ভাইস চেয়ারম্যান। ঝ্যাং ইউশিয়া আবার প্রেসিডেন্ট শি জিনপিং এর ডান হাত, বাল্যবন্ধু। সেন্ট্রাল মিলিটারি কমিশনে ক্ষমতার অপব্যবহার, সামরিক সরঞ্জাম কেনায় দুর্নীতি এবং ঘুষ নিয়ে পদোন্নতির অভিযোগ। ঝ্যাংয়ের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছে শি জিনপিং। বোঝাতে চায় দুর্নীতির প্রশ্নে কাউকে রেয়াত করা হবে না। ঝ্যাং দায়িত্বে থাকাকালীন সেনাবাহিনীতে কি হয়েছে তা খতিয়ে দেখতে স্পেশাল টাস্ক ফোর্স গঠন করেছে চীনা প্রতিরক্ষা মন্ত্রক। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।